আম্মু, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমায় সঙ্গে নিয়ে যাবে না? মায়ের জন্য চিরচেনা সেই ডাক। অবনী থমকে দাঁড়ালো। এ কি, কণ্ঠটা যেন হুবহু তার 6 বছরের মেয়ে মেঘলা। বিস্মিত চোখে পেছন ফিরে তাকালো। মেঘলা খিলখিল করে হাসছে। তার ছোট্ট দাঁতে শাড়ি আর নিষ্পাপ চোখ যেন সারাটা আনন্দ ঢেলে দিয়েছে অবনীর মনে। অবনী চমকে উঠল, কিছুটা অবাক হয়ে বলল, মামুনি, তুমি এত রাতে এখানে কি করছো? মেঘলা মিষ্টি গলায় বলল, আমার আসতে দেরি হচ্ছিল বলে আমি আর নানি মা তোমায় খুঁজতে এসেছি। অবনী ভুরু কুঁচকে বলল, ও তাই? তাহলে তোমার নানি কোথায়? মেঘলা কোনো উত্তর না দিয়ে অবনীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অবনী একটু অবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মেঘলা চুপ। রাস্তা পেরিয়ে ফসলি জমি দিয়ে এগোতে লাগলো। চাঁদের আলোয় জমিগুলো পরিষ্কার দেখা গেলেও রাতের পরিবেশটা বেশ অদ্ভুত আর ভৌতিক হয়ে গেছে। কিছুটা দূরে গিয়ে তারা বড় এক বটগাছের সামনে পৌঁছালো। গাছটা রাতের আধারে যেন আরো ভয়ানক লাগছিল। ঠিক সেই সময় অবনীর ফোন বেজে উঠল। মায়ের নাম্বার দেখে সে থমকে গেল। অবনী তৎক্ষণাৎ মেঘলার দিকে তাকালো। মেঘলা তখনও তার হাত ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ অবনীর চোখের সামনে মেঘলার শরীরটা বদলে যেতে লাগলো। মুহূর্তের মধ্যে সে একটা কালো বিড়ালে রূপান্তরিত হয়ে তীব্র এক ঝাঁপ দিয়ে ওর সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অবনী ভয় পেয়ে চিৎকার করে উঠে দৌড়তে লাগলো। রাস্তায় এসে রিক্সা দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে বলল, মামা প্লিজ তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন। অবনী হাঁপাতে হাঁপাতে বলল। রিক্সাওয়ালা অবাক হয়ে বলল, কেন ম্যাডাম, কিছু হয়েছে নাকি? না, কিছু হয় না, প্লিজ চলুন তাড়াতাড়ি। রিক্সাওয়ালা চলতে শুরু করলো, কিন্তু অবনী তখনও ভয়ে কাঁপছে। পেছনে অন্ধকার যেন এখনও তাকে তাড়া করছে। অবনী হাঁপাতে হাঁপাতে রিক্সায় বসে একবার সামনের দিকে তাকায় আর একবার পেছনে। এই শীতের রাতেও তার শরীর ঘামে ভিজে একাকার। একসময় সে বাসার সামনে চলে আসে। রিক্সা ভাড়া দিয়ে তাড়াতাড়ি দৌড়ে বাড়ির ভিতরে ঢোকে। নিজের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে একটানা কলিং বেল চাপাতে থাকে। কিছুক্ষণ পর তার মা আসিয়া দরজা খুলে দেয়। অবনী ভেতরে ঢুকে দরজা বন্ধ করে সেখানে হেলান দিয়ে বসে পড়ে। হাঁপাতে থাকা মেয়েকে দেখে আসিয়া উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুই এমন কি করছিস কেন? অবনী ফিসফিসে বলে, পানি। আসিয়া দ্রুত এক গ্লাস পানি এনে মেয়ের হাতে দেয়। অবনী ঢকঢক করে পানি খেয়ে নেয়। একটু শান্ত হতে না হতে মেঘলা আম্মু বলে ছুটে এসে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু অবনী আতঙ্কিত মেয়েকে এক ঝটকায় ছড়িয়ে নেয়। এই দৃশ্য দেখে আছিয়া হতভম্ব হয়ে বলল, এই কি হয়েছে তোর? মেয়ের সঙ্গে এমন করছিস কেন? অবনী কাঁপতে কাঁপতে বলল, এটা আমার মেয়ে হতে পারে না। আসিয়া পাগল হয়ে বলল, পাগলের মতো কথা বলছিস কেন? অবনী অসহায়ের মতো বলল, আমি সত্যি বলছি, এটা আমার মেয়ে না। আছে তখন অবনীর কাঁধ ধরে হালকা ঝাঁকে বলল, তোর হুঁশ আছে তো? কি বলছিস এসব? মায়ের স্পর্শে যেন অবনী ধাতস্থ হয়। সামনে মাকে আর মেয়েকে দেখতে পেয়ে ডুকরে কেঁদে ওঠে। ভয়ে কাঁপতে থাকা অবনী কান্নায় ভেঙে পড়ে। মেঘলা ছোট্ট হাত দিয়ে তার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, আম্মু তুমি ঠিক আছে তো? অবনী কোনো উত্তর দিতে পারল না, শুধু শক্ত করে মা মেয়েকে জড়িয়ে ধরে থাকলো। মনে হচ্ছে যেন আর কিছুতেই তাদের থেকে দূরে যেতে চায় না। আছিয়া অবনীর মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, এবার বল। অবনী ধীরে ধীরে সব ঘটনা খুলে বলল। সব শুনে আছিয়া হতবাক হয়ে গেল। কি ছিল এটা? আছিয়া চাপা কণ্ঠে বলল। অবনী মাথা নিচু করে ফিসফিস করে বলল, জানি না মা। আছিয়া কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আজ তোর ফিরতে এত দেরি হলো কেন? একটা মিটিং ছিল তাই দেরি হয়ে গেছে। আছিয়া আশ্বাস ফেলে বললেন, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, এত রাতে আর গোসল করিস না, ঠান্ডা লেগে যাবে। অবনী শান্ত গলায় বলল, গোসল না করলে শান্তি পাবো না মা, তুমি তো জানোই আমার সহজে ঠান্ডা লাগে না। অবনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেঘরা অভিমানী মুখ করে তার দিকে তাকিয়ে আছে। মায়ের মনটা মুহূর্তে বুঝে গেল। মুচকে এসে ব্যাগ থেকে চিপসের প্যাকেট বের করে মেয়ের হাতে দিতে মেঘলা খুশিতে চিৎকার দিয়ে উঠে মাকে জড়িয়ে ধরল। ছোট্ট হাত দিয়ে অবনীর মুখ ধরে গালে চুমু খেলো। অবনী মেয়েকে আদর করে বলল, তুমি এখন খেলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। গোসল সেরে বেরিয়ে আসার পর অবনী ঠান্ডায় কাঁপছে, বেশ ঠান্ডা পড়ছে। পাতলা কম্বল গায়ে জড়িয়ে নিয়ে সে খাবার টেবিলে বসলো। খাওয়ার সময় মেঘলা পাশে বসে মাকে নানান প্রশ্ন করছিল। অবনী তাকে হেসে হেসে উত্তর দিল। খাওয়ার পর মা মেয়ে এক বিছানায় শুয়ে গল্প করছিল। মেঘলা মায়ের কোলে মাথা রেখে কখন ঘুমিয়ে পড়লো টেরও পেল না। আছিয়া তখন ধীরে বললেন, মুহিত আজ ফোন করেছিল? তুই ওর সঙ্গে কথা বলিস না কেন? অবনী চুপচাপ কিছুক্ষণ বসে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, মা, কথা না বলার কারণ তুমি আর মুহিত দুজনে জানো। তারপরে এমন উদ্ভট প্রশ্ন করার মানে হয় না। দেখো মা, মুহিতের তো কোনো দোষ নেই, ও তোকে অনেক ভালোবাসে। অবনী তৎক্ষণাৎ উত্তর দিল, আমি কি কখনো বলেছি যে ওর দোষ আছে? সব দোষ তো আমার, তাই না? আমি ওকে ওর পরিবার থেকে আলাদা করেছি। ওর পরিবারের চাহিদা আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়, সব দোষ আমার। আসিয়া বিরক্ত গলায় বলল, শুধু শুধু এত রাগ করছিস কেন? অবনী ক্লান্ত কণ্ঠে বলল, এটা রাগ নয় মা, এটা সত্যি কথা। আমার শরীরটা খুব খারাপ লাগছে, ঘুমাবো আমি। অবনী মায়ের কথায়
আর কোনো সাড়া না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই যেন ঘুম আসছে না। মাথায় পুরনো সব স্মৃতি একে একে ভিড় জমছে। অদ্ভুত এক ভারী অনুভূতি বুকের ভেতর জমতে শুরু করলো। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এখন রাত 2টা 21 মিনিট। ঘরের নিস্তব্ধতায় ঘড়ির কাঁটা টিকটিক শব্দ যেন আরও জোরে শোনা যাচ্ছে। বিছানায় শুয়ে থাকা তার পক্ষে আর সম্ভব হলো না। সে ধীরে ধীরে উঠে বসে একবার মায়ের দিকে তাকালো, তারপর মেয়ের দিকে। মা মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ওদের নিশ্চিত ঘুম দেখে অবনী কিছুটা স্থির হলো, কিন্তু নিজের অস্থিরতা দমাতে পারল না। চুপচাপ উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রাতের কুয়াশায় ঢাকা শহরের দেখলো সে চারপাশ নিস্তব্ধ, রাস্তাগুলো ফাঁকা, বাতিগুলো ঝিলিমিলিয়ে জমছে। কুয়াশার চাদরে সবকিছু ঢাকা পড়ে গেছে, যেন প্রকৃতি নিজেই কোনো রহস্য লুকিয়ে রেখেছেন। রাতের এই নিস্তব্ধতা পুরনো স্মৃতিগুলো আরো তীব্র হয়ে উঠল। অবনী মনে হচ্ছিল এই নীরবতা তার ভেতরে এক গভীর শূন্যতাকে আরো বেশি কুড়ে কুড়ে খাচ্ছে। মুহিতের সঙ্গে কাটানো সেই ভালোবাসার সুখের দিনগুলো, তার জীবনে কিছু ভুলগুলো, আর আজকের রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো একসঙ্গে এসে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি তৈরি করছে। অবনী শীতের পরোয়া না করে ব্যালকনি গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইল। তার মনে হলো এই রাত যেন তার অনুভূতিগুলো প্রতিচ্ছবি, অন্ধকার, নিস্তব্ধ আর কুয়াশায় ঢাকা। মুহিত আর অবনীর প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল কলেজ জীবনে। প্রথমে বন্ধুত্ব, পরে সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসা। অনার্স সম্পূর্ণ করে মুহিত অবনীকে বিয়ে করে। বিয়ের পর মুহিত একটি ছোট্ট চাকরি নেয় এবং সঙ্গে দুজনে মাস্টার্স শেষ করে। কিছুদিন পর মুহিত একটা ভালো চাকরির সুযোগ পায়। অবনী চাকরি করতে চাইলে মুহিত এবং তার পরিবার এতে আপত্তি জানায়। বাধ্য হয়ে অবনী পুরোপুরিভাবে সংসারে মন দেয়। মুহিতের পরিবারে মা, বাবা এবং ছোট বোন মাহিয়া আছে। মাহিয়া বিবাহিত হলে তার স্বামী বিদেশে থাকার কারণে সে প্রায় বাবার বাড়িতে এসে থাকতো। বিয়ের পর শুরু অবনীর সুখের সংসার জীবন, সুখের। কিন্তু অশান্তি শুরু হয় অবনীর বাবার মৃত্যুতে। বাবা বেঁচে থাকাকালীন অবনীর পরিবার তার শ্বশুরবাড়ির মানুষদের যথেষ্ট সহযোগিতা করত, কিন্তু বাবার মৃত্যুর পর সেই সহযোগিতা বন্ধ হয়। এ থেকে শুরু হয় শাশুড়ি এবং ননদের কথার খোঁচা। বাড়ির সব কাজ একা করতে হতো অবনীকে। অন্যদিকে ননদ মাহিয়া অবনীর উপর কর্তৃত্ব ফলাতো। কোনো কিছু ভুল হলে শাশুড়ি ননদ মিলে অবনীকে তিরস্কার করত। প্রথমে সব সহ্য করলো, একসময় অবনী জবাব দেওয়া শুরু করলো। এর ফলস্বরূপ শাশুড়ি আর ননদ মিলে মোহিতের কাছে অবনীর নামে একের পর এক অভিযোগ দিতে শুরু করলো। মোহিত সব অভিযোগ শুনে প্রথমে অবনীকে কিছু বললেও অবনীর কাছ থেকে সত্যিটা জেনে সে বুঝতে পারে তার মা আর তার বোনের দোষ বেশি। তাই সে অবনীকে ধৈর্য ধরতে বলে, কিন্তু মা ও বোনের অবনীর নামে তোলা প্রতিদিনের অভিযোগ মোহিতের জীবন বিষিয়ে তোলে। ওর এমন অবস্থা হয় যে বাধ্য হয়ে অন্য জেলায় বদলি নিয়ে চলে যায়। মাসে একবার বাড়ি এলে মা বোনের অভিযোগ থেকে মুক্তি পেত না। তাই একসময় সে সিদ্ধান্ত নেয় অবনীকে নিজের সাথে নিয়ে যাবে। মুহিত অবনীকে নিজের কাছে নিয়ে যাওয়ার পর মনে হয় সব সমস্যার সমাধান আছে, কিন্তু এখানে আসার পর নতুন করে সমস্যা শুরু। মুহিতের মা এলাকার সবাইকে বলে বেড়াতেন, অবনী আমার ছেলেকে কেড়ে নিয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে দেয় না, মুহিতের মায়ের কথা শোনে না, বউয়ের কথাই চলে। এইসব থেকে বাঁচার জন্য অবনী বাধ্য হয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরে আসে। তখন সে 3 মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও তাকে ঘরের সব কাজ একাই করতে হতো। কোনো কাজ করতে দেরি হলে বা ভুল হলে শাশুড়ি আর ননদ মিলে তাকে কঠোরভাবে কথা শোনাতো। এসব সহ্য করতে না পেরে অবনী বাবার বাড়ি চলে আসে। মুহিত তখন অবনীকে নিতে যায়, তখন তার ভাই ইমরান স্পষ্ট ভাষায় বলে, তুমি আগেও তোমার পরিবার ঠিক করো, তারপর আমার বোনকে নিতে আসবা। এর আগে ও কোথাও যাবে না। ইমরানের কথার উত্তরে মুহিতের মা আরও কঠোর ভাষায় বলেছিল, আমার ঘরে এমন মেয়ের কোনো দরকার নাই, দেশে মেয়ের অভাব পড়েছে, আমার ছেলেকে ভালো ঘরে বিয়ে করাবো। মুহিত তার মায়ের এই কথার কোনো প্রতিবাদ করেনি। এটি অবনীকে ভীষণভাবে আঘাত করে। সে সিদ্ধান্ত নেয় সন্তান জন্মের পর নিজে চাকরি করে সন্তানকে মানুষ করবে। মুহিতের কাছে আর যাবে না। প্রেগনেন্সির শেষ দিনগুলোতে অবনী চেয়েছিল মুহিত সব ভুলে তার পাশে থাকুক, কিন্তু মুহিত তেমন কিছু করেনি। মাঝে মধ্যে শুধু ফোন করতো, তাও 1 বা 2 মিনিটের জন্য। অবনী যখন মেয়ে মেঘলাকে জন্ম দেয় সেদিন মুহিত প্রথমবার মতো আসে, কিন্তু তার পরিবারে কেউ দেখতে আসেনি। মেঘলার জন্মের পর মুহিত খরচ দিতে চাইলে ইমরান তা দিতে নিষেধ করে। মেঘলা যখন 2 বছর হয় তখন অবনী চাকরিতে যোগ করে। সারাদিন মেঘলাকে তার মা আর ভাবি দেখাশোনা করতো, আর রাতে অবনী মেয়ের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতো। এরপর মোহিত বিদেশে চলে যায়। অবনী ভাবির ফোনে কল দিয়ে মেঘলাকে দেখতে চায়, কিন্তু অবনীর সঙ্গে খুব বেশি কথা বলতে চাইতো না। বাধ্য অবনী কথা বলা বাদ দেয়। কিছুদিন হলো অবনীর চাকরি অন্য শহরে বদলি হয়ে গেছে, তাই সে আর তার মা সহ সেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। মা মেয়েকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে ওর। ওর মধ্যে মোহিত হঠাৎ করে
তাকে ফিরিয়ে নিতে চায়। কিন্তু এতদিনের অবহেলার কারণে অবনী আর ফিরে যেতে চায় না। অবনীর মনে একটাই ক্ষোভ, যখন মুহিতের মা বোন তাকে এত অপমান করতো তখন মুহিত চাইলে প্রতিবাদ করতে পারত। সঠিক সময়ে পাশে দাঁড়ানো, তাদের বোঝাপড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি হয়তো এমন হতো না। কিন্তু মুহিত সবসময় চুপ করে থেকেছে। এই নীরবতা শুধু ওদের সাহস বাড়িয়েছে আর অবনীকে মানসিকভাবে আরও দুর্বল করেছে। সমাজের মানুষ এই সুযোগটি ছাড়েনি। তারা অবনীকে বলতো, তোমার উচিত হয় না মুহিতকে নিয়ে আলাদা হয়ে যাওয়া, তুমি না চাইলে সে কি এমনটা করতো। কেউ কেউ সরাসরি বলে দিত, মুহিত তো তোমার কথাতে অন্য জায়গায় শিফট হয়েছে। এসব শুনতে শুনতে অবনীর মন ভেতরে ভেতরে আরও ক্ষতবিক্ষত হয়ে যেত। অবনী নিজেকে প্রশ্ন করে, যখন সবাই আমাকে দোষারোপ করে মুহিত তখন কোথায় থাকে? সে কি কখনো সঠিক জবাব দিয়েছে? পরিবারের মানুষকে কি একবারও বোঝানোর চেষ্টা করেছে? যদি করতো তাহলে কি আজ আমাদের আলাদা হতে হতো? মুহিতের মা বোন কথাই শুধু শুনেছে, একবার ভেবে দেখেনি তার এই নির্লিপ্ত আচরণে সমাজের চোখে অবনীকে খারাপ হিসেবেই দেখে। অবনী শ্বশুরবাড়ি ছেড়ে আসা সমাজ সহজভাবে নেয়নি। সমাজের মানুষের মতে একজন ভালো মেয়ে যতই যাই হোক সব কিছু মুখ বুজে সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে থাকবে। স্বামীর বাড়ি ছেড়ে আসা তো ভালো মেয়ের লক্ষণ নয়। এই কথাগুলো অবনীকে গভীরভাবে আঘাত করে। সেবার বারবার নিজেকে প্রশ্ন করে, আসলে কি আমি খারাপ? আমার কি সব কিছু মুখ বুজে সহ্য করা উচিত ছিল? আমি কি অন্যায় করেছি? রাত 3:30টার দিকে অবনীর ঘুমিয়ে পড়ে। সকালে পেরিয়ে বেলা 12টার দিক বাজে, তবুও অবনীর ঘুম ভাঙে না। তার মা এসে ডেকে গেছে কিন্তু ওঠেনি। আজ শুক্রবার, অফিস বন্ধ। শান্ত ছুটির দিনগুলো অবনী একটু বেশি সময় নিয়ে ঘুমায়। মেঘলা আসিয়ার কাজে খুব একটা ঝামেলা করে না। সারাক্ষণ নানির সঙ্গে খেলাধুলা আর গল্প করে কাটায়। কিন্তু আজ এত বেলা হয়ে যাওয়ার পরে অবনী ঘুম থেকে না ওঠায় আসিয়া মেঘলাকে বলল, তোর মাকে গিয়ে ডেকে দে তো, এত বেলা হয়ে গেছে এখনো শুয়ে আছে কেন? মেঘলা ছোট ছোট পায়ে মায়ের ঘরে যায়। দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ কিছুক্ষণ মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে করে বলে, মা, তুমি কি এখনো উঠবে না? অবনী কোনো সাড়া দিল না। তাই মেঘলা বিছানার কাছে থেকে একটা তুলে নিয়ে অবনীর নাকে সুড়সুড়ি দিয়ে অবনী ঘুমের মধ্যে হাঁচি দিয়ে চোখ খুলে। ততক্ষণে মেঘলা খিলখিল করে হাসছে। মেঘে হাসতে দেখে অবনী হেসে ফেলে। মেঘলাকে টেনে নিয়ে এজের বুকে নিয়ে বলল, সকাল সকাল মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে তাই না? এই কথা বলে সে মেঘলাকে কাতুকুতু দিতে শুরু করলো। তখন আছি এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, তোর কাছে এখনো সকাল কয়টা বাজে খেয়াল আছে তোর? কয়টা আর বাজবে? 9টা, না হয় 10টা। ঘড়ির দিকে তাকিয়ে দেখ। অবনী তড়িঘড়ি করে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন 12টা বেজে 11 মিনিট। অবনী লাফ দিয়ে উঠে, হায় হায়, আহ, আজ এতক্ষণ ঘুমাচ্ছিলাম। আচিয়া মুচকে এসে বলল, কয়েকবার এসে ডেকে গেছি কিন্তু তুই তো কোনো সাড়া শব্দ করিসনি, তাই আর ডাকিনি। অবনী তাড়াহুড়ো করে বলল, রান্নার কিছু জোগাড় করেছিল? রান্না শেষ। এখন বল কোন বেলায় খাবার খাবি, সকালে নাকি দুপুরে? অবনী মাথা চুলকে বলল, আমার খেতে খেতে তো দুপুরই হবে। কাপড়গুলো ধুতে হবে। ধুয়ে দিয়েছি, এখন যা ফ্রেশ হয়ে নে। অবনী বিস্মিত হয়ে বলল, তুমি ধুয়ে দিলে কেন? আমি নিজেই তো ধুতে পারতাম। আছিয়া ধমক দিয়ে বলল, কথা কম বলে যা বলছি সেটা কর। অবনী ওয়াশরুমে এসে দাঁত ব্রাশ করতে লাগলো। এমন সময় রাতের কথা মনে পড়তে তার গা কেমন শিউরে উঠল। আর চোখে ওয়াশরুম এদিক ওদিক দেখতে লাগলো। মনের মধ্যে হঠাৎ করে অজানা এক ভয়ের অনুভূতি ভর করলো। তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে সে গোসল করতে গেল। গোসল করে অবনী হঠাৎ অনুভব করলো তার পিঠে কে যেন আঙুল দিয়ে খোঁচা দিল। তৎক্ষণাৎ সে পিঠে হাত দিয়ে পিছনে ঘুরে তাকালো, কিন্তু কিছুই দেখতে না পেয়ে মনের ভুল ভেবে আবার গোসল করতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই অনুভূতি। অবনী আবার চুপচাপ দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে তার মনে হলো কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। কারো উষ্ণ নিঃশ্বাস যেন তার কাঁধে এসে পড়ছে। ভয়ে অবনীর হাত পা অসাড় হয়ে আসতে লাগলো। কেউ তার পিঠে মাঝ বরাবর আঙুল বুলিয়ে দিচ্ছে। এমন অদ্ভুত স্পর্শে অবনীর সারা শরীর শিহরিত হয়ে উঠল। অবনী চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কী করবে কিছুই বুঝতে পারছে না। তার শ্বাস প্রশ্বাস দ্রুত পড়ছে আর বেশ অসুস্থ অনুভব করছে। এক পর্যায়ে সাহস করে সে পিছনে ঘুরে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয়ে সেখানে কেউ নেই। অবনী ভাবতে লাগলো, এখানে যদি কেউ না থাকে তবে আমার সঙ্গে এমন হলো কিভাবে? অবনীর মাথায় কিছুই আসছে না। তাড়াতাড়ি গোসল করে সে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ভাবছে এই কথা কি একবার মায়ের সঙ্গে শেয়ার করা হবে? যদি মা আবার অন্য কিছু ভাবে। অবনী আর কিছু না ভেবে মাকে দিয়ে পুরো ঘটনা বলল। সব শুনে মা বলল, কাল রাতে তো ভয় পেয়েছিলি, তাই এখন সেটা মনে হয় আবার এমনটা হয়েছে। কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল। এটা তোর মনের ভুল। এতদিন ধরে আমরা এখানে আছি, আমি আজ পর্যন্ত এমন কিছু অনুভব করিনি। তাহলে কাল রাতে ওটা কি ছিল? কোনো খারাপ প্রেতাত্মা হতে পারে। এখন থেকে রাত হলে সোজা বাড়ির দিকে চলে আসবি। কেউ ডাকলে তার কথা শুনবি না, ঠিক আছে? বিকেলবেলা অবনী মেঘলাকে নিয়ে ছাদে এলো। নিচতলার ভাড়াটিয়া মেয়ে স্বামীয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছিল।
অবনীকে দেখে সে বলল, কেমন আছো আপু? তোমাকে শুক্রবার ছাড়া তেমন একটা দেখি না। ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো। অফিস শেষে সকালে যাই, রাতে আসি, দেখা পাবে কিভাবে? সেটাই তো। তুমি এবার অনার্সে না? জি আপু, সেকেন্ড ইয়ারে। মেঘলা স্বামীর কাছে গিয়ে বসলো। স্বামীর সঙ্গে মেঘলার বেশ ভালো সখ্যতা রয়েছে। মাঝে মধ্যে স্বামী মেঘলাকে নিজের কাছে নিয়ে যেয়ে ডাকে। অমনি ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছে, সূর্য পশ্চিম আকাশে ডুবে আছে। এমন সময় আসিয়া ফোন হাতে এসে বলল, নে ধর, কথা বল। কে ফোন করছে? মুহিত। তোমাকে তো বলছি ওর সাথে কথা বলবো না। আমি এতদিন কেমন ছিলাম, কিভাবে ছিলাম, সেসব নিয়ে কখনো খোঁজ নেয়নি, অথচ এতদিনে আমার জন্য ওর দরদ উতলে উঠছে। আসিয়া ফোন কানে নিয়ে বলল, ও তোমার সাথে কথা বলবে না? আচ্ছা, আমার সমস্যা নেই। আসলে আমি দোষ করছি, তাই আমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, মেঘলা কোথায়? মেঘলাকে একটু ফোনটা দিন, দিচ্ছি। মোহিত কিছুক্ষণ মেঘলার সঙ্গে কথা বলে ফোন কেটে দিল। আসিয়া ছাদ থেকে নিচে নেমে যাওয়ার পর স্বামী জিজ্ঞাসা করলো, ভাইয়ের সাথে আপনার সম্পর্কের বিয়ে ছিল? হ্যাঁ। আমি যতটুকু জানি, পারিবারিকভাবে বিয়ে হলে অনেক সময় অশান্তি হয়ে দুজন আলাদা হতে পারে। কিন্তু ভালোবেসে তো বিয়ে করেছিলেন, তবুও কেন দুজন আলাদা হলেন? পারিবারিকভাবে বিয়ে হোক অথবা ভালোবেসে বিয়ে হোক, ভালো থাকা নির্ভর করে স্বামী কেমন তার উপর। স্বামী যদি সঠিক হয় এবং স্ত্রীর পাশে থাকে, তাহলে দুটো ক্ষেত্রে শান্তির অভাব হয় না। কিন্তু যদি স্বামী নিশ্চুপ হয়ে যায়, তাহলে কোনো ক্ষেত্রেই ভালো থাকা সম্ভব নয়। ঠিক বলেছে আপু। আমি একটু মেঘলাকে নিয়ে বাইরে যেতে চাই। কোথাও যাবা? এই তো আপু, সামনে। সাবধানে নিয়ে যাও। আচ্ছা। স্বামী মেঘলাকে নিয়ে বাইরে গেল। অবনী রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ল। কাল থেকে আবার অফিসে যেতে হবে। শুয়ে পড়া কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। সে মেঘলাও আছিয়াকে উল্টো দিকে মুখ করে শুয়েছিল। ঘুমের মধ্যে অবনী অনুভব করলো কারো গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়েছে। অবনী চোখ খুলে দেখে কেউ নেই, তাই আবারও চোখ বন্ধ করে নিল। কিন্তু কিছু সময় পর আবার সেই অনুভূতি ফিরে এলো। চোখ খোলার সাথে সাথে যেন কিছুই নেই। অবনী ভাবতে থাকে, আমার সাথে হঠাৎ এমন হচ্ছে কেন? ওয়াশরুমের ঘটনার পর শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন জাগ্রত হয়ে এসেছে। বেশ কিছু সময় লেগেছিল নিজেকে সামলে নিতে, কিন্তু এখন আবার এমন হচ্ছে। তাহলে কি হবে? অবনী উঠে বসে বিছানায় পাশে রাখা পানির বোতল হাতে নিয়ে ঠিক সেই সময় রুমের বাইরে থেকে কিছু শব্দ শোনা যায়। শব্দের ধরন বেশ অদ্ভুত, অনেকটা মিলনরত নারী পুরুষের মতো। অবনী অবাক হয়। এখানে তো তারা তিনজন ব্যতীত আর কেউ থাকে না, তাহলে এই শব্দগুলো কোথা থেকে আসছে? ধীরে ধীরে অবনী দরজা খুলে বাইরে বেরোয়, কিন্তু যা দেখে তার ধারণা বাইরে ছিল। ডাইনিং টেবিলে এক কোণায় অপরিচিত দুই নারী পুরুষ মিলনে আবদ্ধ হয়েছে। তাদের হতে দেখে সেই আওয়াজ আসছে। অবনী একদম হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল। তারপর দ্রুত সেখান থেকে নিজের রুমে চলে আসে। রুমে এসে বিছানার উপর বসে পড়ে। এটা কি দেখলাম? এই বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে ওই লোকগুলো ছিল কারা? এখানে বাইরে থেকে সেই শব্দ আসছে। অবনীর মাথা কাজ করছে না, সে কিছু বুঝে উঠতে পারছে না এসব কি শুরু হলো তার সাথে। অবনী দুই কান চেপে ধরে। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল, আর কোনো শব্দ শোনা যায় না। চারপাশে কেমন যেন নিস্তব্ধ হয়ে এলো। অবনী ভাবতে থাকে, এটা কি হলো আমার সাথে? আমি তো এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, নাকি সব কিছু বাস্তবে ঘটেছিল? সে এক ধরনের ঘোরের মধ্যে পড়ে গেছে। বাস্তব নাকি স্বপ্ন, সব কিছু যেন একাকার হয়ে উঠছে তার কাছে। অবনী উঠে ধীর পায়ে রুম থেকে বের হলো। এসে সেদিকে তাকালো যেখানে সে ওই নারী ও পুরুষটিকে দেখেছিল, কিন্তু সেখানে তো কেউ নেই। তাহলে কি এটা স্বপ্ন? ফ্ল্যাটের সব দরজা বন্ধ, তাহলে কেউ নেই। এটা কি তার ভ্রম ছিল? মানুষ ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, কিন্তু অবনীর মনে হয় পৃথিবীর প্রথম ব্যক্তি যে জেগে জেগে স্বপ্ন দেখলো। তাও আবার এমন অদ্ভুত শব্দ। অবনী মাথায় হাত দিয়ে হাসলো। যদি কেউ শোনে তবে তাকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। কিন্তু সে যা দেখলো সেটা কি ছিল? এসব ভাবতে ভাবতে মাথা চেপে ধরলো। মাথায় তীব্র ব্যথা শুরু হলো। অনেক সময় পর অবনী ঘুমিয়ে পড়লো। রাতে আর কিছুই ঘটলো না। পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠে অবনী অনুভব করলো মাথা প্রচণ্ড ব্যথা করছে। চোখ ঠিকভাবে খোলাও যাচ্ছে না। বিছানায় ছেড়ে ওঠার ইচ্ছাও ছিল না, কিন্তু কিছু করার নেই। সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে, তাই বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। মাথায় পানি দেওয়ার জন্য ট্যাপ চালু করে মাথায় পানি দিতে থাকে। পানি বরফের মতো ঠান্ডা ছিল। মাথায় পানি দেওয়ার সাথে সাথে যেন তাকে কামড়ে ধরলো। অবনী একটু থেমে সেখানে বসে পড়লো। ঠিক তখনই কানের কাছে ফিসফিস করে বলল, রাতে যা দেখেছিলে তা সত্যি ছিল। অবনী চারপাশে তাকালো, কেউ নেই। তাহলে একটু আগে এত কাছ থেকে ফিসফিস করে কথা বলল কে? তার মন আনমনে কাঁপতে লাগলো। অবনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বাথরুমের আয়নার দিকে তাকাতে চমকে গেল। আয়নায় তার পেছনে ধোয়ার মতো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে মনের ভুল ভেবে সে চোখ ঘষল, কিন্তু এবার স্পষ্ট দেখতে পেল এটা ভুল নয়। তার পেছনে সত্যিই কেউ আছে। ভয়ে গলা শুকিয়ে আসছে। কোনো কথা বলার চেষ্টা করে সাহস পেল না। ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অবনী
গিলে নেওয়া ঢোকটুকু যেন আটকে গেল। মুহূর্তে আরও কাছে এসে হঠাৎ অবনীকে পিছ থেকে জড়িয়ে ধরল। সেই স্পর্শ ছিল বরফের মতো শীতল। অবনী পুরো শরীর কাঁপতে শুরু করলো। তার শিরদাঁড়া দিয়ে যেন হিমশীতল অনুভূতি বয়ে গেল। ছায়ামূর্তি তার ঘাড়ে ঠান্ডা স্পর্শ করতে লাগলো। অবনী চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিল। তার শরীর ক্রমশ ভারী হয়ে উঠছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। ধীরে ধীরে সে তার সংবেদনশীলতা হারাচ্ছে। ঠিক তখনই আজকের ডাকে তার চেতনায় ফিরে এলো। অবনী এতক্ষণ ধরে বাথরুমে কি করছিল? আওয়াজের সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল, যেন কখনোই ছিল না। অবনী হতবাক হয়ে পেছনে ফিরে তাকালো, কিছুই নেই। সবকিছু নিঃশব্দ এবং শান্ত। বাইরে থেকে আবার আছিয়ে ডাকলো, অবনী শুনছিস? কি করছিস এতক্ষণ? অবনী দরজা খুলে বের হলো এবং তার গলা কাঁপছিল। কি হয়েছে মা? তুই এতক্ষণ ধরে বাথরুমে কি করছিলি? গোসল করছিলাম। তাই বলে ৮ ঘন্টা? ঘড়ি দেখেছিস? অবনী ঘড়ির দিকে তাকালো। সত্যি ৮ ঘন্টার বেশি সময় কেটে গেছে। বিস্মিত হয়ে বলল, মাথা ব্যথা করছিল, তাই একটু সময় লেগে গেল। পানি দিয়ে মাথা ঠান্ডা করছিলাম। তোর এই অনিয়ম আর উদাসীনতার জন্য একদিন অসুস্থ হয়ে যাবি, তখন বুঝবি। কিচ্ছু হবে না মা, টেনশন করো না। অবনী আছিয়াকে শান্ত করার চেষ্টা করলো। তার নিজের মন শান্ত হচ্ছিল না। একটু আগে যেই ছায়ামূর্তির স্পর্শে যেন ত্বকে জমে আছে। অবনী বিছানার উপর বসে পড়ল। 2 দিন ধরে তার সাথে যা ঘটেছে তার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত, সেদিন রাতে মেঘলার রূপ ধরে যে এসেছিল সেটা এই ছায়ামূর্তিই ছিল। কাল রাতে ডাইনিং টেবিলে দেখা নারী পুরুষের দৃশ্য সম্ভবত তার সৃষ্টি। কিন্তু এই ছায়ামূর্তি আসলে কি? আর সে অবনীর থেকে কি চায়? এমন প্রশ্নের জালে জড়িয়ে পড়ে অবনী চুপচাপ বসেছিল। ঠিক তখনই মেঘলা পিছন থেকে এসে তার গলা জড়িয়ে ধরল। হঠাৎ স্পর্শে অবনী চমকে উঠল। গুড মর্নিং আম্মু, মেঘলা বলল। গুড মর্নিং সোনামা আমার। মৃদু হাসি দিয়ে উত্তর দিল অবনী। নানি খেতে রাখছে, এত তাড়াতাড়ি কি রান্না করলে? মেঘলা কোনো উত্তর না দিয়ে দৌড়ে গেল। অবনী উঠে গিয়ে রান্নাঘরে ঢুকলো। আজ এত সকাল সকাল কি রান্না করছে মা? আসিয়ে ভাতের পাতিলে ঢাকনা খুলতে খুলতে বললো, ভাত তরকারি দুটোই হয়ে গেছে। অদ্ভুত, এত তাড়াতাড়ি কেমন করে রান্না করলে? আছিয়ে ভুরু কুচকে বললো, তাড়াতাড়ি বলছিস? ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে তোর? অবনী ঘড়ির দিকে তাকালো। সকাল 8:15 বেজে গেছে। একটু আগেই যেমন 6:30 বেজে গেছিল। সময় কেমন যেন হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। সে কিছুতেই বুঝতে পারছে না। নিজের মধ্যে কি যেন একটা অস্বাভাবিকতা অনুভব করলো। অবনী আর কিছু না বলে নাস্তা করলো। অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হলো। যাওয়ার পথে মেঘলাকে স্কুলে নামিয়ে দিল। আছিয়ে পরে মেঘলাকে আনতে যাবে। অফিস যাওয়ার সময় অবনীর চোখ পড়ে সেই জায়গার দিকে, যেখানে সেদিন মেঘলার রুম নিয়ে এই ছায়ামূর্তি এসেছিল। জায়গাটা একেবারে নির্জন। আশেপাশে কোনো বাড়িঘর নেই। যতদূর চোখ যায় কেবল ফসলি জমি আর নির্জনতা। জমির মাঝখানে বিশাল এক বটগাছ দাঁড়িয়েছে। অবনীর গা শিরশির করে উঠল। মনে হতে লাগলো ছায়ামূর্তি হয়তো ওই বটগাছ থেকে আসছে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, কোনোভাবে এই রহস্যের সমাধান তাকে করতে হবে। তবে কিভাবে? অফিসের ডেস্কে বসে কাজ করার চেষ্টা করছিল অবনী, কিন্তু মাথা ব্যথার কারণে একদম মনোযোগ দিতে পারছিল না। কাজের করার সময় মাথায় হাত দিয়ে থমকে যাচ্ছিল। বিষয়টা তার সহকর্মী নয়নার নজরে এলো। নয়না এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে অবনী? শরীর খারাপ নাকি? সকাল থেকে মাথা খুব ব্যথা করছে। অবনী ক্লান্ত গলায় বলে, ও ঠিক আছে, ওয়েট করো। নয়না তৎক্ষণাৎ নিজের ব্যাগ থেকে একটা ওষুধ বের করে অবনীর হাতে দিল। এটা খেয়ে নাও, 5 মিনিটে ব্যথা সেরে যাবে। ধন্যবাদ। অবনী কৃতজ্ঞতা জানিয়ে ওষুধটা খেয়ে নিল। কয়েক মিনিটের মধ্যে মাথাটা ব্যথা কমে গেল। শরীরটা এখন অনেক হালকা লাগছে। অবনী স্বস্তির নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে তার মনে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হলো। সে ভাবতে লাগলো, নয়না কি কিছু ছায়ামূর্তির কথা বলবে? হয়তো নয়না কিছু বলতে পারবে। কিন্তু আমার মনে হলো, ঘটনা যদি আরও এগোয় তখন এসব নিয়ে কথা বলবে। নিজের মনের কথাগুলো গুছিয়ে নিয়ে অবনী কাজে মন দিল। কিন্তু তার মনের গভীরে ছায়ামূর্তির উপস্থিতি যেন এক তীব্র অস্বস্তি তৈরি করে রেখেছে। সন্ধ্যার সময় বাসায় ফেরার পথে অবনী ভাবল, একবার কি বটগাছের ব্যাপারে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করবে। একবার করে দেখে। আচ্ছা মামা, জমির মাঝখানে যে বটগাছ দেখছেন ওটা কতদিন পুরনো? অনেক দিন পুরনো, ছোটবেলা থেকেই এত বড় দেখছি। গাছটা কেমন যেন ভয়ানক দেখাচ্ছে। ভয়ানক তো হবে, যত কুফরি কাজ করা হয় সব ওখানে আছে। আপনার কথার মানে ঠিক বুঝলাম না। ওই বটগাছে অনেকগুলো পুতুল ঝুলানো থাকে। যারা কালো জাদু করে তারা এক একটা পুতুল ওই গাছে ঝুলিয়ে রাখে। জাদুর প্রভাব সম্পূর্ণ কার্যকর হলে পুতুলটি নিজের থেকে অদৃশ্য হয়ে যায়। কালো জাদু? এটা তো খুব অন্যায় কাজ। এটা মানে কয়জন? কিন্তু সত্যি কি এসব মানুষের উপর কাজ করে? হ্যাঁ, খুব করে। আমাদের এখানে একজনের উপর কালো জাদু করা হয়েছিল। সে আর বাঁচেনি, মারা গেছে খুব ভয়ানকভাবে। মানুষ প্রকাশ্যে এসব করেছে, অথচ কেউ প্রতিবাদ করে না কেন? মৃত্যুর ভয় সবার আছে। যদি প্রতিবাদ করতে চায় তাহলে সেও বাঁচবে না। তাছাড়া ওই গাছ পাহারায় রয়েছে এক ভয়ানক ছায়ামূর্তি। শুনেছি ওই ছায়ামূর্তির মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়। তাকে দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব। এটা শুনে অবনী ভাবতে লাগলো, রিস্কাওয়ালার কথা অনুযায়ী আগে কালো জাদু করতে হবে, তারপরে ছায়ামূর্তি পিছনে পড়ে। তাহলে কি আমার উপর কেউ কালো জাদু করছে?
বাসার সামনে এসে অবনী রিক্সা থেকে নামলো, বাড়ির ভিতরে ঢুকে গেল। মেঘলা মন খারাপ করে বসে আছে। অবনী জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু, তোমার মন খারাপ কেন? তখন আছি এসে বলে, ফুচকা খাবে বলে খুব জেদ ধরেছিল, তাই ধরে এক চট দিয়েছি, যেন ওর একটু জেদ বেশি। কিন্তু বুঝিয়ে বললে তো ঠিক শুনে, মারার কি দরকার ছিল? আমার এত জেদ সহ্য হয় না। তাও তো হবেই না, কারণ ও তো তোমার রক্ত নয়। তুমি ভাইয়ের ছেলের সাথে কেমন করো আর আমার মেয়ের সাথে কেমন করো তা আমি ভালো করে জানি। কি বলতে চাচ্ছিস, আমি তোর মেয়েকে দেখতে পাই না? না, পারো না। আমার মেয়ে একটু জেদি বেশি, কিন্তু বুঝিয়ে বললেই তো শোনে। কিন্তু তুমি বারবার গায়ে হাত তুলো। তোর মেয়েকে তুই বোঝা। আমার এত বোঝাতে ভালো লাগে না। তোর কারণে আজ আমিও এখানে একগুঁয়ে হয়ে আছি। সংসারে একটু অশান্তি হয়েছে, তাই বলে স্বামীর কাছ থেকে চলে আসতে হবে? আমার সবচেয়ে ভুল হয়েছে তোদের দুই ভাই বোনকে লেখাপড়া শেখানো। এখন চাকরি করছিস বলে মনে করিস এখন আমার আর স্বামীর দরকার নেই? মায়ের কথা শুনে অবনীর চোখে পানি এলো। তুমি এভাবে বলতে পারলে? হ্যাঁ, পারলাম। এখনো সময় আছে, স্বামীর কাছে ফিরে যা আর আমায় একটু একা ছেড়ে দে। অবনী কোনোভাবে চোখের পানি আটকে রাখে। মেঘলাকে নিয়ে বাইরে এলো। স্বামীয়া বাড়ির মেন দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্বামীও বলল, আপু কই যাচ্ছ? মেঘলা একটু ফুচকা খেতে চাইছে, তাই নিয়ে যাচ্ছি। বিকেলে আন্টি কি বলেছিল, কিন্তু আন্টি তখন কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল। তো আমি বললাম আমি মেঘলাকে নিয়ে যাই। আন্টি আমায় ধমক দিল আর মেঘলাকে চট দিল। চলো, যাবে আমার সাথে? না আপু, তোমরা যাও। আব্বু আম্মু একটু বাইরে গেলেও আমায় আবার বাসায় না দেখলে খুঁজবে। ঠিক আছে। ফুচকা খেয়ে দুই মা মেয়ে ঘোরাঘুরি করলো। তারপর রাত 9টার দিকে বাসায় ফিরলো। বাসায় এসে দেখলো আছিয়া বসে কান্না করছে। অবনী কিছু না বলে ঘরে ঢুকতে যাবে, তখন তিনি বললেন, আমায় মাফ করে দিস মা, আমি তোকে এভাবে বলতে চাইনি। তোর খালা আজ এমনভাবে কথা বলেছে যে আমার রাগ উঠে গেছে। তখন মেঘলা একটু জেদ করেছিল, তাই নিজেকে সামলাতে পারেনি। আমি জানতাম এমনটা হয়েছে। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আর খালার সাথে কথা বলবেন। এদিকে আয় নানু ভাই। মেঘলা অভিমান শুরু বললো, যাবো না, তুমি পচা, আয় আর মারবো না। এটা বলে মেঘলাকে কাছে টেনে নিল। আপনি ফ্রেশ হয়ে ভাবতে লাগলো, সত্যি যদি কেউ ওর উপর কালো জাদু করে থাকে, তাহলে এর শেষ পরিণতি কেমন হবে? কেন কেন তার উপর এমন কিছু করবে না? রাতে শোয়ার পর অবনী ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর বেশ অস্বস্তি লাগছিল, শান্তি পাচ্ছিল না, শুধু এপাশ ওপাশ করছে। তা দেখে আজকে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? এমনি মা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ে। অবনী একদম স্থির হয়ে শুয়ে রইল। ঘরের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে এলো। ঠিক তখনই মাথার কাছ থেকে কান বেয়ে শীতল আঙ্গুলের স্পর্শ অনুভব করলো। সেই স্পর্শ ছিল অদ্ভুত, অস্বাভাবিক। অবনী প্রচণ্ডভাবে শিউরে উঠল। হঠাৎ পেছন থেকে কে যেন তাকে জড়িয়ে ধরলো। গলা থেকে কান পর্যন্ত গরম নিঃশ্বাস অনুভব করলো। অবনী চোখ মেলতে পারল না। শরীর যেন পাথর হয়ে গেছে। তার পেটের উপর কেউ হাত রাখলো। তার নিঃশ্বাস ভারী হয়ে এসছে। একসময় অবনী লাফ দিয়ে উঠে বসলো। চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু ঘরে শীতল বাতাস, সে উপস্থিতি অনুভব পেল। পানির বোতল হাতে নিয়ে সে ঢকঢক করে পানি খেলো। এরপর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, কিন্তু সেখানেও শান্তি পেল না। তার ভেতরে এক অদ্ভুত অনাকাঙ্ক্ষা দানা বেঁধেছে। মনে হচ্ছে কাউকে চায়, সে তাকে জড়িয়ে ধরবে, তার কষ্ট বুঝবে। মুহিতের কথা মনে পড়ছে, তার ভালোবাসা, তার স্পর্শ। কেন যেন মনে হচ্ছিল মুহিত থাকলে সব ঠিক হয়ে যেত, কিন্তু মুহিত তো অনেক দূরে। মুহিতের কথা ভেবে অবনী টের পেল তার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজের অজান্তে ঘটে যাওয়া এই ঘটনায় সে থমকে গেল। মনে মনে ভাবতে লাগলো, তার কথা ভেবে আমার চোখ ভিজে যাচ্ছে কেন? আমার মনে কি এখনো মুহিতের জন্য পুরনো অনুভূতি রয়েছে? একটা মুচকি হাসি খেলে গেল তার কোমল ঠোঁটে। প্রিয় মানুষ আসলেই এমন হয়, যতই চেষ্টা করো না কেন তাকে ঘৃণা করতে, কিন্তু তা পারবে না। অবনীও পারে না। মুহিত তার জীবনে এক সময়কার প্রিয় মানুষ ছিল, এখন হয়তো আজও রয়ে গেছে। তবে তার মনের গভীর জমে আছে সেই দীর্ঘদিনের অভিমান। নিজের মনের সঙ্গে লড়াই করতে করতে অবনীর মনে একটা প্রশ্ন জাগলো, এই অভিমান কি কখনো ভাঙাতে পারবে মোহিত? কিন্তু পরক্ষণে মনে হলো, না, যে মানুষ আমার অপমান হতে দেখে চুপ থাকতে পারে, তাকে আমার জীবনে দরকার নেই। এমনিতে আমি ভালো আছি। তবুও প্রতিদিনের এক অদৃশ্য অনুভূতি তাকে ছুঁয়ে যায়। এই অনুভূতি যেন তার দেহ মনকে অদ্ভুতভাবে প্রভাবিত করে। মুহিতের প্রতি তার সেই ভালোবাসা আর অপূর্ণতাকে মিলে তৈরি করে এক তীব্র দ্বন্দ্ব। এই অনুভবের বোঝা যেন আর বইতে পারছে না। কি করব আমি? এই অনুভূতি থেকে কিভাবে মুক্তি পাবো? অবনী চিন্তায় ডুবে গেল। নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করেও যেন পারছে না। অবনী জানে তার হৃদয়ের গভীরতম স্থানে মুহিত এখনও রয়ে গেছে। ভালোবাসার অভিমানে এক পূর্ণ গল্প। কিন্তু সে কি করবে? মুহিত কি মুছে ফেলবে, নাকি ভালোবাসার ছায়ায় আবার নিজেকে হারিয়ে যাবে? অবনী অফিসের লাঞ্চ টাইমে নিজের খাবার নিয়ে এসেছিল। এমন সময় নয়না এসে তার পাশে বসে গল্প শুরু করলো। এক পর্যায়ে অবনী তার সাথে ঘটে যাওয়া সব খুলে বলল। অবনীর কথা শুনে নয়নার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তোমার কথার মানে দাঁড়ায় এক অদৃশ্য ছায়ার মধ্যে প্রতিদিন তোমাকে ছুঁয়ে যায়। নয়না হালকা হেসে উঠল।
সেটা থেকে অবনী মনে মনে ভাবলো নয়নাকে সবকিছু বলা হয়তো ভুল হয়েছে। সে এসব বিশ্বাস করবে না। স্বামীর থেকে আলাদা হয়ে আছো কতদিন? আমার মেয়ের জন্মের পর থেকে। নয়না মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস পড়ল। কি হলো? এত অবাক হচ্ছ কেন? এতদিন ধরে তুমি একা আছো, কিভাবে ম্যানেজ করছো নিজেকে? এসব বাদ দাও, আমাকে বরং বলো ওই ছায়ামূর্তি থেকে কিভাবে মুক্তি পাবো। নয়না কিছুক্ষণ চুপ থেকে গভীর চিন্তায় মগ্ন হলো, তারপর বলে, শোনো, ওই ছায়ামূর্তি বলে কিছু নেই। তুমি যা দেখেছো, যা অনুভব করছো, সবটাই তোমার কল্পনা, তোমার অবচেতন মনের সৃষ্টি। এমন মনে করার কারণ কি? অবনী ভুরু কুচকে জিজ্ঞাসা করলো। নয়না ধীরে ধীরে বুঝিয়ে বলল, প্রতিটা মানুষের মধ্যে শারীরিক চাহিদা থাকে। বিয়ের আগে কেউ কেউ নিজেকে সামলে নিতে পারে, কিন্তু বিয়ের পরে এই চাহিদাগুলো আরো প্রবল হয়। তোমার ক্ষেত্রে সমস্যা আছে। দীর্ঘদিন ধরে তুমি একা আছো। এই একাকিত্ব এবং শারীরিক চাহিদার অপূর্ণতা তোমার মনে গভীর প্রভাব ফেলছে, ফলে তুমি অবচেতন এসব অনুভব করছো। এই ঘটনা বাস্তব নয়, এটা হ্যালুসিনেশন। অবনী চুপ করে শুনছিল, তারপর একটু বিরক্ত বলে বলো, এগুলো বুঝলাম, কিন্তু এসব কথার যুক্তি নেই। না, আমার কথার যুক্তি আছে। ছায়ামূর্তি বলে কিছু হয় না। তুমি যা দেখছো, যা অনুভব করছো, সবাই তোমার মনের তৈরি। আর যদি সত্যি কোনো অদৃশ্য সত্তা তোমার জীবনে থাকতো, তাহলে সে এত গোপনে তোমাকে ছুঁয়ে চলে যেতে পারতো না। সে সরাসরি তোমার সামনে এসে নিজেকে উপস্থিত জানাতো। নয়নার কথা শুনে অবনীর ঠোঁটে স্লান হাসি ফুটল। নয়নাকে থেমে আবারও জিজ্ঞাসা করলো, তোমার যেখানে স্পর্শ করে, সেই স্পর্শ কি তোমার পছন্দের? হ্যাঁ। এবার পুরোপুরি নিশ্চিত হও, এটা নিছক হ্যালুসিনেশন। কারণ যদি এটা কোনো বাস্তব সত্তা হতো, তবে তার ইচ্ছে অনুযায়ী তোমার উপর প্রভাব ফেলতো, তোমার ইচ্ছেতে নয়। নয়নার কথাগুলো অবনীকে গভীর চিন্তায় ফেলে দিল। তার যুক্তিগুলো হয়তো একেবারে ফেলে দেবার মতো নয়, কিন্তু তার মনে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাহলে মেঘলার মতো রূপ নিয়ে যে এসেছিল, সে কে ছিল? অফিস শেষে অবনী চিন্তিত মুখে নয়নাকে জিজ্ঞেস করলো, নয়না, কিভাবে নিশ্চিত হব এটা আমার কল্পনা না বা হ্যালুসিনেশন? আর এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব? নয়না কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখো, এই বিষয়ে আমি সরাসরি সাহায্য করতে পারবো না, তবে আমার একজন বান্ধবী আছে, যে একজন সাইকেট্রিস্ট, হয়তো সেই তোমাকে সাহায্য করতে পারবে। এখন যদি তুমি চাও তাহলে যেতে পারো, তাহলে নিয়ে চলো। অবনী দ্রুত বাসায় ফোন করে জানিয়ে দিল ফিরতে দেরি হবে। নয়না তাকে নিয়ে সোজা ক্লিনিক গেল। অপেক্ষা কক্ষে বসে থাকা অবনীর মনে চলতে থাকা দ্বিধাগুলো তাকে আবারও অস্থির করে তুলছিল। কিছুক্ষণ পর শ্রেয়া নামের সাইকোটিস্ট তাদের চেম্বারে ডেকে নিলেন। ভেতরে ঢোকায় নয়না প্রশ্ন করলো, কিরে শ্রেয়া, কেমন আছিস? ভালো, তুই? ভালোই। এবার কাজে আসি, আমার বান্ধবী তো সাহায্যের দরকার। সে অবনীর দিকে মৃদু হাসলো, তার স্বস্তিদায়ক ভঙ্গি অবনীর মন কিছুটা হালকা করে দিল। আপনার সমস্যাটা খুলে বলুন। অবনী ধীরে ধীরে নিজের জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাই খুলে বলল। কথা শেষ হলে সে সব কিছু চুপ করে শুনল, তারপর শান্ত গলায় বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে এটা নিশ্চয় হ্যালুসিনেশন ছাড়া কিছুই না। মানসিক চাপ, একাকিত্ব আর অবচেতন মনের এই চাহিদা মিলিয়ে আপনার মনে একটি অদ্ভুত সৃষ্টি হয়েছে। অবনী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব এটা সত্যি? আমার তো খুব বাস্তব বলে মনে হয়। সে মাথা নেড়ে বলল, দেখুন, আপনার অবচেতন মন এমন কিছু কল্পনা করছে যা আপনি হয়তো নিশ্চয়ই চাননি, কিন্তু মন চাহিদা পূরণের রাস্তা নিজেই খুঁজে নিয়েছে। এর থেকে মুক্তি পেতে হলে আপনাকে বুঝতে হবে যে এগুলো বাস্তব নয়। যখন এমন কিছু অনুভব করবেন, তখন মনে করবেন যে এটা শুধু আমার কল্পনা। বাস্তবতা মেনে শিখুন। অবনী কিছুটা হতাশ ভঙ্গিতে বলল, তাহলে আমি কি করব? সে মৃদু হেসে বলল, আপনার জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। আর যখনই মনে হবে আপনাকে কেউ স্পর্শ করবে বা এমন অনুভূতি হচ্ছে, তখন গাঢ় গভীর নিঃশ্বাস নিন। নিজেকে শান্ত রাখুন, চোখ বন্ধ করে বিষয়টি বিশ্লেষণ করুন। মনে রাখুন, আপনি শুধু একা, আপনার সাথে আর কেউ নেই। আর এই অনুভূতিগুলো আপনার মনের তৈরি। যদি সমস্যা আরো বেড়ে যায়, আমি তো আছি, এসে দেখা করবেন। অবনী কিছুটা শান্ত হলো। আচ্ছা, আমি আসি তাহলে। অবনী উঠে যেতে যাচ্ছিল, হঠাৎ শ্রেয়া নয়নার দিকে তাকিয়ে ইশারা করলো, তুই একটু বস নয়না। অবনী বাইরে অপেক্ষা করতে বলে নয়না ভেতরে রইল। কিছুক্ষণ পর নয়না বাইরে এলো। হাঁটতে হাঁটতে নয়না অবনীর দিকে তাকিয়ে বলল, শ্রেয়া তোমার বিষয়ে আমার সঙ্গে কথা বলছে। কি বলছে? অবনী কৌতূহল জন্মালে জিজ্ঞাসা করলো। সেটা বলল, যেহেতু তোমার এই সমস্যার সঙ্গে শারীরিক চাহিদার বিষয় জড়িত, তাই তোমার উচিত হবে কাউকে নিজের কাছে আনা, অর্থাৎ কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তোমার এই সমস্যার সমাধান দ্রুত হবে। অবনী হতবাক হয়ে থেমে গেল। তুমি এসব কি বলছো? এটা কিভাবে সম্ভব? নয়না শান্তভাবে বলল, অবাস্তব নয়, বাস্তব। তুমি অনেকদিন ধরে একা আছো, তোমার শারীরিক ও মানসিক জগৎ একে অন্যের উপর নির্ভরশীল। নিজের শরীরের যত্ন নেওয়া মানে শুধু খাবার খাওয়া নয়, শারীরিক মানসিক চাহিদাগুলো পূরণ করা। অবনী বিস্মিত হয়ে বলল, তুমি জানো আমার স্বামী নেই, তাহলে আমি কার সঙ্গে এগুলো করব? স্বামীর হতে কী হয়েছে? তুমি যদি চাও, অনলাইনে এমন কাউকে খুঁজতে পারো, তোমার শারীরিক ও মানসিকভাবে শান্তি দিবে।
অমনি তৎক্ষণাৎ বিরক্ত হয়ে বলল, এসব আমার দ্বারা সম্ভব না, আমি এমনটা ভাবতে পারি না। ভাবতে হবে? তুমি যদি নিজের যত্ন না নাও তাহলে একদিন মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে উঠে দাঁড়াতে পারবে না। তখন তোমার মেয়ের কি হবে ভেবে দেখো। নয়নের কথা শুনে অবনী থমকে গেল, মাথার মধ্যে যেন ঝড় বইতে লাগলো। কি করবে কিছুই বুঝতে পারলো না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা এখন থাক, কাল এর নিয়েই কথা হবে। ঠিক আছে, নিজের খেয়াল রাখো প্লিজ। অবনী দ্রুত বাসার দিকে হাঁটতে লাগলো। নয়নার কথাগুলোর মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। সে কি ভুল করছে নাকি তার উচিত অন্য কোনো পথে হাঁটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে তার মন যেন দ্বিধায় ডুবে গেল। অবনী রিক্সা করে বাসায় ফিরে এলো। পুরোনো পথ, নয়নার কথাগুলো তার মনে মনে বারবার বাজছিল। নয়নার পরামর্শ মানা উচিত কিনা তা নিয়ে দ্বিধায় ছিল। এদিকে নয়নার ভেতর থেকে ছায়ার মতো কিছু একটা বের হয়ে হাওয়ায় মিশে গেল। নয়না এদিক সেদিক তাকালো, তারপর সে চলে গেল নিজ গন্তব্যে। বাসায় ঢুকতে মা আসিয়া জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি এত দেরি করে, কেন ফিরতে? অবনী হেসে উত্তর দিল, আমার এক কলিকের সঙ্গে একটু বাইরে গেছিলাম। ছেলে কলিক? না মা, যে নয়নার কথাই বলেছিলাম তার সঙ্গে। ও আচ্ছা, মেঘলা কোথায়? স্বামীর সাথে খেলছে। আমি আগে গোসলটা সেরে আসি। পানি গরম করে দে? না, ঠান্ডা পানি ঠিক আছে। অবনী গোসল সেরে বেরিয়ে যায়, তখন দেখে মেঘলা রুমে বসে আছে। অবনী মুচকে এসে জিজ্ঞাসা করলো, আম্মু কোথায় গিয়েছিলে? আন্টির সঙ্গে খেলতে। আমার চিপস কই? অবনী চুপ করে জিভে কামড় দিল, ভুলে গেছি। এই কথা শুনে মেঘলা ভুরু কুচকে মুখ ভেঙচি দিল। অবনী মেয়ের ওইখান থেকে মুখ মুচকি এসে তার কাছে গিয়ে বলল, আমার সোনামণিকে আম্মুর উপর রাগ করেছে? মেঘলা মুখ ফুলিয়ে চুপ করে রইল। অবনী ব্যাগ থেকে চিপস বের করে মেঘলার হাতে দিতে মেঘলা মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে এসে দৌড়ে মায়ের গালে চুমু দিল। মেয়ের এমন হাসি মাখা মুখ দেখে অবনী মনে মনে বলে, এই মুখের হাসির জন্য আমি সব কিছু করতে পারি। রাতে ওষুধ খাওয়ার পর অবনীর চোখে ঘুম আসছিল না, কিন্তু দেহ ও মন একাকিত্বের জন্য অস্থির হয়ে উঠছিল। মনে হচ্ছিল কারো সঙ্গ পেলে আজ রাতটা ভালো কাটতো। কারো মমতা মাখা স্পর্শ, গভীর ভালোবাসা আর সুখময় ভালোবাসা আকাঙ্ক্ষা তাকে ভেতর থেকে কুড়ি কুড়ি খাচ্ছিল। নিজের ভেতরে প্রশ্ন তুলল অবনী, আমি আর কতদিন এভাবে একা থাকবো? এই চাহিদা কি চাপা দিয়ে রাখা সম্ভব? তবে কি মুহিতের কাছে ফিরে যাবো, নাকি নতুন কাউকে জায়গা দিব জীবনে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সেদিন আর কোনো অদ্ভুত ঘটনা ঘটলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে হালকা ও প্রাণবন্ত অনুভব করলো। মনে হলো মাথা থেকে সব উধাও হয়ে গেছে। সে ভাবলো এতদিন যা কিছু হয়েছে সবই হয়তো তার কল্পনা, ছায়ামূর্তি বলে কিছু নেই। অফিসের জন্য বের হয়ে রিকশায় উঠলো। পথে দেখলো বটগাছ থেকে একটু এগিয়ে এসে সেখানে মানুষজন ভিড়। কৌতূহলে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো, এখানে এত ভিড় কেন? রিকশাওয়ালা উত্তর দিল, একজন মানুষের শরীর পাওয়া গেছে কিন্তু মাথা নেই। সবাই বলছে বটগাছের অশরীরটার এই কাজ, কেউ নাকি তার উপর কালা জাদু করেছিল। রিকশায় বসে অবনী চুপ হয়ে গেল। এতক্ষণ সে সবকিছু কল্পনা মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে সবকিছু হয়তো সত্যি ঘটছে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে মনে বলল, এতদিন যা যা কিছু ঘটছে সব কি সত্যি ছিল? অবনী অফিসে বসে গভীর চিন্তায় মগ্ন ছিল। সে বিষয়টি এতদিন নিজের কল্পনা বলে মনে করছিল, আস্তে যেন বাস্তবে রূপ নিচ্ছে। ছায়ামূর্তির নামে সেই রহস্যময় সত্তা হয়তো সত্যি তার জীবনে প্রবেশ করছে। প্রথম থেকে তার উপর নজর রেখে চলছে বলে এমন হচ্ছে। এমন সময় নয়না এসে তাকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলো, তোমার শরীর এখন কেমন? অবনী সংক্ষিপ্ত উত্তর দিল, ভালো। নয়না এক মুহূর্ত চুপ থেকে বলল, কাল আমি যেটা বলেছিলাম সেটা করলে তোমার এই সমস্যার সমাধান হতে পারে। অবনী কিছুটা উদাস গলায় উত্তর দিল, হয়তো। নয়না আবার জানতে চাইল, আজ কিছু হয়েছে? অবনী কিছু সময় নিয়ে বলল, না, সকালে ঘুম থেকে ওঠার পর বেশ ভালো আছি, কিন্তু অফিসে আসার এমন কিছু দেখলাম যেটা দেখে মনে হলো ছায়ামূর্তি আসলেই আছে। নয়না কৌতূহলে জিজ্ঞাসা করলো, কি দেখেছো? অবনী সব ঘটনা খুলে বলল। নয়না সব শুনে একটু হাসলো, তারপর বলল, এই শহরের মানুষ এখনো অনেকটাই শেখালে। কালো জাদুর প্রতি এদের বিশ্বাস আছে। যে আজ খুন হয়েছে সম্ভবত তাকে তার কোনো শত্রু হত্যা করছে, কোনো ছায়ামূর্তির ব্যাপার নেই। অবনী দ্বিধাগ্রস্ত বলে বলল, কিন্তু যদি কালো জাতির মাধ্যমে ওই ছায়ামূর্তিকে সাহায্য এটা করে থাকে? নয়না একগাল হাসি দিয়ে বলল, এসব ভাবা বন্ধ কর। তোমার মানসিক চাপের কারণে এসব অনুভূতি হচ্ছে। অনেকদিন ধরে একা থাকতে তোমার মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা বোধ কাজ করছে। এই চাপ থেকে মুক্তি পেতে হলে একজন সঙ্গী দরকার। তাড়াতাড়ি নিজের জন্য একজন ভালো সঙ্গী খুঁজে নাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। নয়নার কথা অবনী চুপ করে রইল। আর সে মনে মনে ভাবতে লাগলো, সত্যি কি সব সমস্যা মানসিক, নাকি সব বাস্তবে ঘটেছে? অবনী ভাবছিল, তাহলে কি ছায়ামূর্তির অস্তিত্ব আমার কল্পনা, নাকি সত্যি কিছু? কি বুঝবে সত্য মিথ্যা? এত ভেবেও তার মাথায় কোনো সমস্যার সমাধান আসছিল না। সন্ধ্যার দিকে অফিস থেকে বেরিয়ে অবনী ভাবলো, আজ যে বটগাছের কাছে যাবে, হতে পারে সেখানে কোনো সূত্র খুঁজে পাওয়া যাবে। রাস্তার ধারে দাঁড়িয়ে অবনী দূর সেই বটগাছের দিকে তাকালো। সূর্য ইতিমধ্যে অস্ত যেতে শুরু করছে। আশেপাশে দিনের আলোয় থাকলেও বটগাছের চারপাশটা অদ্ভুত এক অন্ধকার ছেয়ে গেছে। সাহস সঞ্চার করে সেদিকে হাঁটা শুরু করলো। কিন্তু যত এগিয়ে যাচ্ছে অবনীর শরীর যেন ততই ভার হয়ে আসছে।
ওর মধ্যে এক ধরনের অদ্ভুত অস্বস্তিবোধ কাজ করছে। অবশ্যই বটগাছটার সামনে এসে দাঁড়ালো। বিশাল আকারের গাছটা তাকে স্তব্ধ করে দিল। উপরের দিকে তাকাতে তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। গাছের ডালগুলিতে ছোট ছোট অসংখ্য পুতুল ঝুলছে। অনেক পুতুলের সুচ ফোটানো। পুতুলগুলোর ভয়ানক চেহারা দেখে তার হৃদস্পন্দন বেড়ে গেল। হঠাৎ তার দিকে গাছের একটি ডালের দিকে গেল। সেখান থেকে কালো কুচকুচে ভয়ঙ্কর এক সাপ ফনা তুলে তার দিকে তাকিয়েছে। এমন ভয়ানক সাপ সে কখনো দেখেনি। আর এক মুহূর্ত দেরি না করে অবনী সেখান থেকে দৌড়ে চলে এলো। সাপটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অবনী মাথায় একটা প্রশ্ন করছিল, এই সাপটি কি সায়মূর্তি? যদি মেঘলার রূপ নিতে পারে তবে সাপের রূপ তো নিতে পারে। হাঁটতে হাঁটতে অবনী যে কখন বাসার সামনে এসে পড়েছে টের পায়নি। সে দ্রুত বাসায় ঢুকে পড়লো। আজ এত তাড়াতাড়ি অবনীকে ফিরতে দেখে তার মা আছিয়া জিজ্ঞাসা করলেন, আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরছে যে, কোনো সমস্যা? অবনী স্বাভাবিকভাবে জবাব দিল, না কোনো সমস্যা নেই, আজ কাজের চাপ ছিল তাই তাড়াতাড়ি চলে এলাম। আসি একটু চিন্তিত গলা বলল, কয়দিন ধরে দেখছি তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু একটা নিয়ে চিন্তা আছিস, ঠিক আছিস তো? অবনী জবাব দিল, কি নিয়ে চিন্তা করব? আজকে একটা গভীর শ্বাস নিয়ে বলল, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। স্বামীয়া আর ওর পরিবার আজ সন্ধ্যায় ঘুরতে যাবে। রাতে একসাথে সবাই ডিনার করবে। আমাদেরকেও যেতে বলছে। তুমি মেঘলাকে নিয়ে যাও, আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে তোর? কিছু না, এমনিতে। আসি আর কিছু না বলে চুপ করে রইল। অবনী নিজের ঘরে ঢুকে ভাবতে লাগলো, কেন যেন সবকিছু আরো জটিল হয়ে উঠছে। এই রহস্য কি আসলে আমার মনের ভেতর নাকি বাস্তবের অংশ? এমন সময় মেঘলা ঘরে এসে অবনী হাত ধরে আবেগপূর্ণ কণ্ঠে বলল, চলো আম্মু, আমাদের সাথে একবার চলো। অবনী মৃদু হেসে জবাব দিল, না আম্মু, তুমি যাও, আমি অন্যদিন যাব। এমন সময় স্বামী এসে অবনীকে অনুরোধ করলো সঙ্গে যেতে, কিন্তু অবনী কারো কথাই শুনল না। মেঘলাকে অবনী নিজ হাতে সরিয়ে দিল। সবাই বেরিয়ে গেলে অবনী কিছুটা সময় দিতে চাইল। গোসলের জন্য ওয়াশরুমে প্রবেশ করলো সে। ঠান্ডা জলের সংস্পর্শে তার মনের ভিতরে চিন্তাগুলো আরো গভীর হয়ে উঠল। ওর জীবনে এতদিন বেশ সুন্দর কেন চলছিল, কিন্তু হঠাৎ কেন যেন সব ওলটপালট হয়ে গেল। আগে কখনো এমন অদ্ভুত শারীরিক অনুভূতি কথা ভাবেও দেখেনি, কিন্তু কিছুদিন ধরে এই অনুভূতিগুলো যেন তাকে ভেতর থেকে তাড়া করে বেড়াচ্ছে। নিজের চিন্তার মাঝে ডুবছিল অবনী। এমন সময় হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেল। শরীরে প্রতিটি লোমকূপ যেন সজাগ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে শ্রেয়ার কথাগুলো মনে পড়ল। সবটা তোমার মনের কল্পনা। ছায়ামূর্তি বলে কোনো কিছুই নেই, তুমি একা। অমনি একবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে সে একা, এখানে কেউ নেই, কিন্তু সেই বিশ্বাস মুহূর্তে ভেঙে গেল। যখন পেছন থেকে ছায়ামূর্তি তাকে জাপটে ধরলো, মুহূর্তে তার ঠান্ডা ঠোঁট তার ঘাড় এবং গলায় স্পর্শ করলো। প্রতিটি স্পর্শ যেন শরীরের শিরা উপশিরা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অমনি ধাক্কা দিয়ে নিজের ছড়িয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ালো, কিন্তু ছায়ামূর্তিটি সাদা ধোঁয়ার মতো হয়ে মিলিয়ে গেছে। তার শ্বাস ভারী হয়ে উঠল। এখন আর সন্দেহ নেই, ছায়ামূর্তি বাস্তবে আছে। অবনী অনুভব করলো তার শরীরে প্রতিটি স্নায়ু সজাগ হয়ে উঠছে। মনে হচ্ছে এই অবস্থায় তার ভীষণভাবে কাউকে দরকার। অনেক কষ্ট নিজেকে সামনে নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো, কিন্তু কিছু প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ছায়ামূর্তিটা আসলে কি চায়? আমার শরীরে ঘুমন্ত ইন্দ্রকে জাগিয়ে তোলে কেন? সে কি চায় আমি অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াই? যদি তাই হয় তাহলে কি সে আমার জীবন থেকে সরে যাবে? অবনীর ভাবনার ভিতরে ডুব গেল। তবে এই ব্যাপারটা স্পষ্ট হলো, এটা শুধুমাত্র তার নিজের কল্পনা নয়, এটা ছায়ামূর্তি কোনো এক অজানা উদ্দেশ্য নিয়ে ওর কাছে এসেছিল। মনে আরেকটা প্রশ্ন হলো, তা হলো এই সব কিছুর পিছনে কি শুধু এই ছায়ামূর্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কেউ? কিন্তু সেই অন্য কেউটা কে হতে পারে? হঠাৎ কলিং বেলের শব্দে অবনীর চিন্তায় সেট করলো। এ ভাবলো, এখন আবার কে এলো? মায়ের তো ফিরতে আরো দেরি হবে। দরজা খুলতে সামনে অবনী ওর সামনে মুহিতকে দাঁড়িয়ে থেকে একদম স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণ দুজনের স্থির দৃষ্টিতে একে অন্যের দিকে তাকিয়ে রইল, যেন এক যুগ পর তারা একে অপরকে দেখছে। অবনী কোনো কথা বলতে পারলো না, আর মুহিত কোনো কিছু না বলে তাকে হঠাৎ জড়িয়ে ধরে কেঁদে উঠল। মোহিত বারবার বলছে, আই এম সরি অবনী, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। অবনী বাকরুদ্ধ, চোখের কোনো অশ্রু জমে থাকে। আজ প্রথমবার সে মোহিতকে কাঁদতে দেখলো, আর সেটা ওর জন্য। এই ভাবনায় এতদিন জমে থাকা রাগ আর অভিমান মুহূর্তে গলে গেল। অবনী মোহিতের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, এই ছেলে, তুমি কাঁদছো কেন? মোহিত কষ্ট ভরা কণ্ঠে বলে উঠলো, তোমাকে কষ্ট দিয়েছি তাই। অবনী আর কিছু বলতে পারল না। সে মোহিতকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আজ তার মন থেকে বড়সড় এক পাথর সরে গেল। অনেকদিন পর সে এমনভাবে কাউকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদছে। মুহিত অবনীর মুখ ধরে তার চোখের জল মুছে দিয়ে বলে, বিশ্বাস করো অবনী, আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট পেয়ে, এর পেছনে একটা বড় কারণ ছিল। অবনী বিস্মিত হয়ে প্রশ্ন করলো, কী কারণ বলো? আমার উপর কালো জাদু করা হয়েছিল যেন আমি তোমার থেকে আস্তে আস্তে দূরে সরে যাই। এসব কারণে তোমায় কেউ কিছু বললে প্রতিবাদ করতে পারতাম না।
এত কিছু জানতে পারি কিছুদিন আগে। কিভাবে? আমি দেশে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে যাই। অনেক চিকিৎসা করার কাজ হচ্ছিল না। তখন আমার এক বন্ধু আমার কবিরাজের কাছে নিয়ে যায়। তখন কবিরাজ বলে আমার উপর কালো জাদু করা হয়েছে। আমি যতদিন তোমার থেকে পুরোপুরিভাবে সরে না বসবো, ততক্ষণ এর প্রভাব কাটবে না। জাদু করা হয়েছে এমনভাবে যে যতদিন তুমি আমায় ডিভোর্স না দিবে বা আমি না দিব, ততদিন যেন আমি বিদেশেই পড়ে থাকি। কিন্তু যদি হঠাৎ দেশে আসি তাহলে অসুস্থ হয়ে যাব। বিশ্বাস করো, যতদিন এই জাদুর প্রভাব আমার উপর ছিল ততদিন মেঘলা ব্যতীত তোমার কথা আমার মনে পড়েনি। কিন্তু এটি কেটে যাওয়া মাত্র আমি আর থাকতে পারছিলাম না। তোমার কাছে আসার চেষ্টা করছিলাম, কিন্তু আমার করা অবহেলার কারণে তুমি মনে অনেক রাগ জমিয়ে রেখেছিল। যার কারণে আমি কাছে আসতে পারিনি। কিন্তু আমি জানি তোমার সামনে এসে যদি এভাবে জড়িয়ে ধরে তাহলে তুমি কখনোই আমায় ফিরিয়ে দিতে পারবে না। তাই আজ প্ল্যান করে বাড়ির সবাইকে বাইরে পাঠিয়েছি। তুমি না থাকাকালীন আমি এই বাসায় অনেক এসেছি, কিন্তু কেউ তোমায় বলেনি। অবনী এসব কথা শুনে একদম হতবাক হয়ে গেল। সে কি বলবে এখন ভেবেই পাচ্ছে না। তার আড়ালে যে এত কিছু ঘটে গেছে তার ধারণা বেটে। তারপরে অবনী এবার বুঝতে পেরেছে ওই কালো জাদু আসলে ওর উপর কে করেছে। মুহিত অবনীকে চুপ থাকতে দেখে বলল, চুপ কেন? জানো কি কে করেছিল এই কালো জাদু? ধারণা করেছি এটা আমার মা বোনের কাজ। আসলে তারা চান না আমরা এক হয়ে যাই। বিচ্ছেদ চান উনি আমাদের। কিন্তু আমি আর চাই না। যতই হোক তোমায় ছেড়ে যাব না। কিন্তু দেখে নিও, সে আমাদের আবার আলাদা করার চেষ্টা করবে। মুহিত অবনের বাহু শক্ত করে ধরে বলল, আর পারবে না। আমি তোমার আর আমার মধ্যে কাউকে আসতে দেব না। আমি সবাইকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, আর তারা আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে। এসব ভেবে অবনী আবার কান্না শুরু করলো। তখন মুহিত তাকে জড়িয়ে ধরল। অবনীর চোখ দিয়ে অশ্রুধারা থামছিল না। কিন্তু এবার সে অনুভব করলো এতদিনের জমে থাকা সমস্ত ব্যথা, কষ্ট আর অভিমান যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মুহিতের ভালোবাসায় ভরা শক্ত হাতের বাঁধনে। মেঘলা বাসায় এসে মুহিতকে দেখে আব্বু বলে চিৎকার করে দৌড়ে কোলে চলল। মুহিত স্নেহভরা মেঘলাকে আদর করতে লাগলো। তখনই অবনী মেঘলার হাত টেনে ধরে বলল, এদিকে চলে আসো, ওটা তোমার কেউ নেই। মেঘলা ভুরু কুচকে অবনীকে রাগান্বিত সে বলল, না যাব না, এটা আমার আব্বু। অবনী হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আর আমি কে? মেঘলা বলল, তুমি আমার আম্মু। মুহিত তখন মেঘলাকে কোমল কণ্ঠে বলল, আম্মুর সাথে কেউ এমন রাগ করে কথা বলে না, আম্মু কষ্ট পাবে। মেঘলা অবনীর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আদর করে বলল, সরি আম্মু, আর কখনো এসব বলবো না। অবনী মেঘলাকে জড়িয়ে ধরল। রাতে আসিয়া মেঘলাকে নিজের কাছে নিতে চাইল। সে এরকম জেদ করে অবনী আর মুহিতের সাথে থেকে গেল। মুহিত আর মেঘলা গল্প করছে, হাসাহাসি করছে। অবনী চুপচাপ বসে বাবা মায়ের খুনসুটি দেখছে। মেঘলাকে খুব প্রাণবন্ত লাগছে। আজ যে কতটা খুশি, সে আগে কখনো এতটা খুশি দেখেনি। মনে মনে ভাবলো, সত্যি মেয়েরা বাবার সান্নিধ্যে একটু বেশি খুশি হয়। আমি এমনই করতাম, মায়ের চেয়ে বাবার সাথে একটু বেশি খুশি থাকতাম। কিন্তু যেদিন থেকে মানুষটা চলে গেল সেদিন থেকে আমার সুখের জীবনটা দুঃখে ভরে উঠল। মুহিত আমাকে সেই দুঃখ উঠতে যথেষ্ট সাপোর্ট করছে। তবে এর ফলে আমি সবার থেকে এতটাই দূরে চলে যাব তা কখনো ভাবিনি। আজ আমি মুহিতকে বিশ্বাস করে কাছে টেনে নিয়েছি, কিন্তু মনে ভয় হয় ওকে আবার ছেড়ে চলে যাবে। মুহিত যা বলল সত্যি কি যে তা বিশ্বাস করব, নাকি সব ওর সাজানো নাটক? কিন্তু এটা ঠিক যে মুহিত আমার থেকে দূরে থাকতে পারত না। তবুও সে বছর পর বছর বিদেশে ছিল, কোনো খোঁজ নেই। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মুহিত অবনের দিকে তাকিয়ে থাকলো। কি ভাবলো? এখানে আসো। মুহিত অবনীর হাত ধরে তাকে কাছে টেনে নিল। তিনজনে একসাথে খুনসুটিতে একটু মেতে উঠল। মেঘলা ঘুমিয়ে পড়ার পর আছিয়ে তাকে এসে নিয়ে গেল। মুহিত অবনীকে বুকে টেনে নিল। আমার উপর এখনো অভিমান করে আছো তোমরা? বিশ্বাস করো আমি ইচ্ছা করে তোমার থেকে দূরে থাকিনি। অবনী মাথা নিচু করলো। আমি তোমাকে বিশ্বাস করি। মুহিত বলল, আমি সবসময় প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু জানি না, এক অদৃশ্য শক্তি আমাকে আটকে দিত। তবে এখান থেকে আর কোনো বাধা মানব না। সবসময় তোমাকে আগলে রাখবো, যেমনটা কথা দিয়েছিলাম। অবনী ক্ষীণস্বরে জিজ্ঞাসা করলো, আমাকে ছেড়ে যাবে না তো? মুহিত দৃঢ়কণ্ঠে বলল, না, কখনোই না। অমনি শক্ত করে মুহিতকে জড়িয়ে ধরল। মুহিত মুচকে এসে বলল, এসো একটা আদর করি। কতদিন বউটাকে আদর করি না। অবনী মুখ লজ্জায় লাল হল। যাও তো, লজ্জা লাগছে। মাঝরাতে মুহিতকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। হঠাৎ এক অজানা উপস্থিতি টের পেয়ে তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে সে বিছানার পাশে এক ছায়ামূর্তি দেখতে পেল। ছায়ামূর্তির এক হাতে একটি পুতুল ধরে দাঁড়িয়েছে। কয়েক মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি পুতুলের গায়ে একটি সুচ ঢুকিয়ে দিল। ঠিক তখনই অবনী তীব্র ব্যথায় চিৎকার করে উঠল। অবনীর চিৎকারে মুহিত ঘুম ভেঙে যায়। সে লাফ দিয়ে উঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে অবনী? অবনী কথা না বলে হাত দিয়ে একটি দিক দেখালো। মুহিত সেদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। অথচ অবনী দেখছে ছায়ামূর্তি একের পর এক সুচ ঢুকিয়ে দিচ্ছে। আর প্রতিবারে অবনী তীব্র ব্যথায় চিৎকার করছে। মুহিত দ্রুত রুমে জ্বালিয়ে অবনীর দিকে তাকালো। তাকাতে দেখলো অবনীর সারা শরীর রক্তে ভিজে যাচ্ছে। অবনী চিৎকার শুনে আসিয়া আর মেঘলা দরজা ধাক্কাতে শুরু করছে। মুহিত দরজা খুলে দিল। তারা ভেতরে ঢুকে অবনী এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ল। মুহিত বুঝে গেল ওর সাথে ঠিক কী হয়েছে। অবনী ব্যথায় ছটফট করছে। মুহিত নিজের গলায় থাকা তাবিজটা খুলে অবনীর গলায় পরিয়ে দিল। মুহূর্তে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল, কিন্তু অবনীর শরীরে অসংখ্য ক্ষত
থেকে রক্ত ঝরতে থাকলো। আসিয়া কাঁদতে কাঁদতে বলল, অবনী এমন হলো কি করে? ওর উপর কালা জাদু করা হয়েছে মা। আপনি অবনীকে দেখে রাখুন, আমি গাড়ি নিয়ে আসছি, ওকে হাসপাতালে নিতে হবে। মুহিত দ্রুত বেরিয়ে পড়লো। অনেক খোঁজাখুঁজির পরে একটা সিএনজি পেলো, তারপর হাসপাতালে নিয়ে গেল। সেখানে তাকে ভর্তি করানো হলো। সারা রাত আসিয়া মুহিত হাসপাতালে ওর পাশে বসলো, মেঘলা সামিয়ার কাছে রেখে হলো। সকালের দিকে অবনী একটু সুস্থ হয়ে মুহিতকে সব জানার চেষ্টা করলো। অবনী যা বললো তা শুনে মুহিত ভাবলো এবার কিছু একটা করতে হবে। মুহিত একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়েছে। একটু পর একজন ভেতর থেকে এসে তাকে ডাকলো। মুহিত বাড়িতে প্রবেশ করলো। সেখানে কাশেম মিয়া ধ্যানমগ্ন হয়ে বসে আছে। মুহিত তাকে সবটা খুলে বলল। সব শুনে কাশেম মিয়া তার সঙ্গী রবিকে বলল, রবি বলল, ওস্তাদ এমন কিছু একটা করতে হবে, এটা সর্বনাশ। বটগাছে থাকা ছায়ামূর্তির হাত থেকে মানুষকে বাঁচানো দরকার। কাশেম মিয়া মাথা নাড়িয়ে বলল, ওকে শেষ করতে তো সে সাথে যারা এই কালো জাদুর পেছনে আছে তাদেরকেও শাস্তি দিতে হবে। তিনজন একসাথে বটগাছের সামনে উপস্থিত হলো। গাছে থাকা পুতুলগুলো কাশেম মিয়ার নির্দেশে নামানো হলো। নামানো পুতুলগুলি এক জায়গায় জড়ো করা হলো। হঠাৎ একটি পুতুলের গায়ে কাপড়ের নজর পড়ল মুহিতের। সে অবাক হয়ে দেখলো পুতুলের গায়ে যে কাপড় জড়ানো সেই কাপড় অবনীর একটি জামার মতো। মুহিত পুতুলটা হাতে নিয়ে দেখলো আর উপরে অবনী আর মুহিতের নাম লেখা। নামের নিচে বার্তা, অবনী যদি মুহিত ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে তাহলে তাদের সম্পর্ক মুহিত জানবে এবং ঘৃণায় ডিভোর্স দিবে। আর যদি উল্টো হয় তাহলে এই ছায়ামূর্তির হাতে অবনীর প্রাণ যাবে। লেখাটা পরে মুহিতের হাত রাগে মুঠি হয়ে গেল। সে দৃঢ় প্রতিবাদ করলো, এই কালো জাদুর ভয়ঙ্কর চক্রান্ত থেকে অবনী আর তার পরিবারকে মুক্ত করতে হবে। মুহিত বুঝতে বাকি রইল না যে এখন ঘটনাটি উল্টো ঘটনা। অবনী মেরে ফেলার জন্য কালো জাদু করা হয়েছিল। কাশেম মেয়ে বলল, এভাবে জাদু করে মানুষের ক্ষতি করা, সময় নষ্ট করো না, সব পুতুলে আগুন ধরে দাও। মুহিত আর রবি মিলে সব পুতুলে কেরোসিন ঢেলে আগুন লাগাতে শুরু করলো। ঠিক তখনই সেখানে একটা বিশাল আকারে কুচকুচে সাপ হাজির। সাপটি গর্জন করে তাদের দিকে এগোতে থাকলো। এটি দেখে কাশেম মেয়ে বলল, তোরা তোর কাজ চালিয়ে যা, আমি সাপ সামলে নিচ্ছি। কাশেম সাপের সামনে গিয়ে একটি পাউডার তার দিকে ছিটিয়ে দিল। এদিকে সাপ সাময়িকভাবে তার থেকে দূরে সরে গেল, আরও আক্রমণাত্মক হয়ে উঠল। কাশেম এক পর্যায়ে মাটিতে পড়ে গেল। তবে এর মধ্যে মুহিত রবির পুতুলে আগুন লাগাতে সক্ষম। অতঃপর প্রচণ্ড আগুন শুরু হলো। বাতাসে আগুন প্রায় নিভে যাওয়ার উপক্রম। ঠিক তখনই তিনজন অপরিচিত লোক সেখানে উপস্থিত হলো। তারা কাশেমকে সাহায্য করতে এগোলো এবং সবাই একসাথে মন্ত্রোচ্চারণ করলো। মন্ত্রের শক্তিতে সেই সাপ আস্তে আস্তে একটি ছায়ামূর্তিতে পরিণত হলো। মূর্তিটি ধোঁয়াতে পরিণত হলে সেটিকে একটি বোতলে আবদ্ধ করলো। শেষমেশ একটি গাছটি সাপমুক্ত হলো। মুহিত, কাশেম এবং বাকিরা স্বস্তির নিঃশ্বাস পেল। পুলিশ অভিযান চালিয়ে সব মানুষকে গ্রেপ্তার করলো যারা কালা জাদুর ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অবনী ধীরে ধীরে সুস্থ হয়। এই ঘটনার পর মুহিত সিদ্ধান্ত নিল আর কখনো তাকে ছেড়ে যাবে না। সে অবনীকে স্থায়ীভাবে তাদের এলাকা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। মুহিত চাকরি পেয়ে এবং অবনী আর চাকরি করতে দেয় না। আছিয়া ছেলের কাছে ফিরে যায়। তবে মুহিত বুঝতে পেরেছিল তার মাই একসময় তাদের আলাদা করার পেছনে ভূমিকা রাখছিল। তাই মুহিত আর নিজের বাড়িতে ফিরে যায়নি। 2 মাস পর হঠাৎ মুহিতের মা কাঁদতে কাঁদতে তাদের কাছে এসে বলল, মুহিতের মাহিরা, মুহিতের বোন, স্বামী যখন বিদেশে ছিল তখন মাহিরার সঙ্গে এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছিল। এটা জানতে পারে মাহিরার স্বামী তাকে ডিভোর্স দেয়। সেই শোকে মাহিরা আত্মহত্যার চেষ্টা করে। যদিও সে বেঁচে গেছে কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। এই ঘটনার পর মুহিতের মা নিজের ভুল বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি মানুষের জন্য গর্ত খুঁড়ছিলাম, সেই গর্তে আমাকে পড়তে হলো। তোমাদের আলাদা করার জন্য যে পাপ করেছি তার ফল আমার নিজের মেয়ে ভোগ করছে। মুহিতের অবনী তার কৃতকর্মের জন্য তাকে ক্ষমা করে দিল। কিন্তু মাহিরা সারা জীবন তার ভুলের পরিণতি ভোগ করতে লাগলো। এভাবে অতীতের সব অন্যায় মিটে যায়, কিন্তু তার রেখে যাওয়া ক্ষত কিছু মানুষের জীবনে চিরদিনের জন্য থেকে যায়। সমাপ্ত। পরিণতি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।